ভাইয়ের বউ সম্পর্কের ভাবি হয়, মনে রাখিস কথাটা। দাঁত খিচে বলে। ভাবি শব্দটা বিষের মতো শোনালো কানে কাছে। রিহান হেসে তোফায়ের শরীর একদম এলিয়ে দেয়। আসলে তুই কি চাস বলতো? বউ চাই। রিহানের সোজা সাপটা জবাব, কণ্ঠে কোনো দ্বিধা নেই, চোখে একরাশ জেদ। হাতের মোয়া না, সে তোকে জীবনেও মেনে নিবে না। যদি মেনে নেই? বলে হেলিয়ে থাকা শরীর বীরের মুখের কাছে নিয়ে আসে। বীর সিঁড়ির দিকে তাকিয়ে দৃঢ়ভাবে জবাব দেয়, যদি তোকে কখনো স্বামী হিসাবে মেনে নেয়, সরে যাব, বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু যতদিন মেনে নেয়নি ততদিন চেষ্টা করব, দেখি কাকে অ্যাকসেপ্ট করে। বীরের দেখা দেখিতে রিহানও সিঁড়ির দিকে তাকায়। তেজ আসছে, তার তেজ এক নজরে তাকিয়ে থেকে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নিজের দেওয়া কথা মনে রাখিস। বীর নিজের দেওয়া কথা কখনো অমান্য করে না। কথা দিচ্ছি, যেদিন ওই মুখ থেকে তোকে ভালোবাসি শব্দটা বলবে, সেদিন থেকে বীর তালুকদার চিরতরের জন্য তোদের মাঝখান থেকে চলে যাবে। কথাটা বলে বীর উঠে চলে যায় ডাইনিং টেবিলে। বুক কাঁপছে তার, কিন্তু আশা আছে এসে 10 বছরে তেজুরানীকে যা চিনেছে তাতে নিশ্চিত তেজুরানী কখনো রিহানকে মেনে নেবে না। তাই চ্যালেঞ্জ হারানোর 1% চান্স নেই। তেজু এক এক করে খাবারগুলো টেবিলে নিয়ে আসছে কিচেন থেকে। বীরের সাথে সাথে রিহানও এসে বসে। খাবার সব নিয়ে যেতেই বীর বলে ওঠে, তেজুরানী বসে পড়ো। তেজু চারিপাশ একবার দেখে নেয়। রিহান না থাকলে এত কিছু ভাবতো না, কিন্তু এখন আছে। মনের মাঝে ভাবনা উকি দেয়। মানুষটা তাকে সহ্য করতে পারে না। সে বসলে যদি উঠে যায়, তখন তো বড় মার থেকে কথা শুনতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কথাটা বলে বীর হাত ধরে বসিয়ে দেয়। তেজুকে বসতে দেখে সবাই আতঙ্কিত চোখে রিহানের দিকে তাকায়। একমাত্র বীর আর অভ্র ছাড়া সবাই অবাক হয়ে যায় রিহান রিয়াক্ট করছে না কেন। এমনিতেই তো এতক্ষণে টেবিল উল্টে দিত। মনের মাঝে খটকা লাগে, কেমন চেঞ্জ হচ্ছে রিহান। মা, গাছের বাটিটা এইদিকে দাও। ভাবনার মাঝে রিহানের কথায় রুহি তাড়াতাড়ি করে বাটিটা এগিয়ে দেয়। রিহান চুপচাপ খেয়ে যাচ্ছে। খাওয়ার মাঝে তার সূক্ষ্ম দৃষ্টিতে তেজুর দিকে তাকাচ্ছে। সন্ধ্যায় তেজুর রূপ দেখে বুঝেছে তার মাঝে পরিবর্তন এসেছে, যা সে এতদিন চেয়েছিল। তবে এখনো উঠে দাঁড়ানোর মতো খুঁট পায়নি, যেটার সাহায্যে অন্যের বিরুদ্ধে জবাব দিতে পারবে। তেজুর একটা খুঁট প্রয়োজন, যেটা দিয়ে তার ভালোবাসা প্রকাশের পর নিজের উপর হওয়া আঘাতগুলো প্রতিরোধ করতে পারবে। খেতে খেতে হঠাৎ রিহান বলে ওঠে, তেজ, তোর কালকে কলেজ আছে? রিহানের এই একটা কথায় যেন বোমা ফাটলো খাবার টেবিলে। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, তেজু নিজেও অবাক। বড় মার দিকে একবার তাকাই, ধীরে সুস্থে জবাব দেয়, আছে। যাওয়ার দরকার নেই। আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। আমার মুখে মুখে জবাব পছন্দ না। তোর অনুমতি নিচ্ছি না, আদেশ দিচ্ছি। বেশি কথা বললে পড়াশোনা বন্ধ করে দিব। কথা শেষ করে রিহান খাবার অর্ধেক রেখে উঠে যায়। তেজু নিজের মন দৃঢ়তা করে, সে কালকে কলেজে কেন শুনবে এর কথা। কে হয় সে? একবার সারা বাড়িতে চোখ বুলিয়ে বীরের বেছে যাওয়া মাছগুলো দিয়ে তৃপ্তি করে খায়। কেন যেন মনে হচ্ছে তার এই জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে যাচ্ছে। তেজু খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে থাকে। সবার খাওয়া শেষ হতেই সব কিছু এক এক করে কিচেনে নিয়ে যায়। পাশে তাকাই বড় মানি, এখন এসব আবার একা হাতে ধুতে হবে। সময় নিয়ে সব কিছু পরিষ্কার করে। নিজের রুমে এসে একটা ড্রয়ার খুলে একটা ডায়েরি আর একটা রিপোর্ট বের করে। রিপোর্টের তারিখ 13 তারিখ 4 মাস 1998, প্রায় 10 বছর আগের রিপোর্ট, যা সে 10 বছর ধরে খুব যত্নে রেখেছে তেজু। ডায়েরিটা তার বাবার হাতে লেখা, 3 বছর আগে আলমারিতে পেয়েছিল। খুব যত্ন করে রেখেছে নিজের কাছে। পুরো ডায়েরি খালি, শুধু সামনের একটা পৃষ্ঠা লেখা আছে। হয়তো লেখার আর সময় পায়নি বাবা। জলজল করছে লেখাগুলো। তেজু একবার চোখ বুলিয়ে ক্যালেন্ডারের পাশে রেখে দেয়। ড্রয়ার থেকে লাল মার্কার নিয়ে নিজের জন্মদিন 6 তারিখে গোল চিহ্ন দেয়। এক দৃষ্টিতে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে করা সবার অপমান আমি ভুলিনি। ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে তাদের বিশ্রী ব্যবহার ভুলিনি। কষ্ট পাবো জেনেও যে দুঃখ আমাকে উপহার দেওয়া হয়েছে, আমি তা খুব যত্ন সহকারে সাজিয়ে রেখেছি মনের মাঝে। যেসব কথা আমার দু চোখে ভাসিয়েছে, সেসব কথা আমি কোনোদিন ভুলিনি, ভুলতে পারি না। আমি চোখ মুছি, কিন্তু মনের দাগ মুছি না। কিছুই ভুলে যাইনি আমি। সবকিছুর হিসেব আমি কড়ায় গন্ডায় নিব। কথাগুলো বলার সময় তেজুর চোখ বেয়ে বুকে অশ্রু পড়ে। এই জীবনে সে কম অবহেলায় আর অত্যাচারিত হয়নি। সবকিছু খুব যত্নে মনের মাঝে পুষে রেখেছে। ডায়েরিটা হাতে নিয়ে আলমারিতে রাখে।
রিপোর্টটা খুব সাবধানে কাপড়ে মুড়ে ডয়ারে লুকিয়ে রাখে। সব ঠিক করে বেডে এসে শুয়ে পড়ে। ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করে। সকাল 7টা। তেজু সবার জন্য নাস্তা রেডি করছে। পাশে বড় মা, তিনিও হাতে হাতে রুটি মেলছেন। রান্নাঘরের ভেতর গরমে ভিজে একাকার। তেজ, এই তেজ। ড্রয়িং রুমে চিৎকার করে ডাকছে রিহান। কিচেনে থাকা রুহি আর তেজুর ভুরু কুঁচকে যায়। তার নাম ধরে চিল্লাচ্ছে, তাও আবার রিহান তালুকদার। ব্যাপারটা সত্যিই অস্বাভাবিক। চুলা অফ করে তেজু ধীরে ধীরে ড্রয়িং রুমে আসে। রিহানের পরনে একটা ট্রাউজার, সাথে কালো টি শার্ট। তার পাশে একজন গার্ড, হাতে বাজার ব্যাগ। ভরা ব্যাগটা কিন্তু পানি পড়ছে ফ্লোরে। তেজকে দাও এগুলো। রিহানের কথাই গার্ড ব্যাগটা তেজুর পাশে রাখে। তেজু ভুরু কুচকে ব্যাগের ভেতর মুখ ঢুকিয়ে দেখে। পেছনে দাঁড়ানো রুহিও এগিয়ে এসে দাঁড়ায়। দুজনের চোখে চড়ক গাছ। ব্যাগে একেবারে ছোট ছোট মাছের স্তূপ। রিহান এত ছোট মাছ কি জন্য? কে কাটবে এগুলো? রিহান হাত দুটো বুকের কাছে আড়াআড়ি করে স্বাভাবিক গলায় বলে, তোমাকে একবারও বলেছি তোমার করতে হবে। একটু পর আমার সমাবেশ আছে। আসার সময় আমার বন্ধুরা আসবে। দুপুরে আমাদের বাড়িতে খাবে। ওদের ছোট মাছ অনেক প্রিয়, তাই ভুনা আর রান্না করতে বলেছে। তোমার তো কোমরে ব্যথা, তুমি পারবে না, তাই তেজ সব কাটবে, তুমি টেনশন নিও না। রেহানের কথা শুনে তেজুর মাথা ঘুরে যায়। এত মাছ কমপক্ষে 5 কেজি তো হবেই। সারাদিন কাটলেও শেষ হবে না। সকালে খবর আসে রুবিনা আন্টি অসুস্থ, তিনি আজ আসবেন না। এখন তো এক হাতে সব সামলাতে হবে। তেজি কিছু বলতে যাবে, এর আগে বড়মার কড়া গলা শুনতে পায়। ঠিক আছে, ও করবে। এমনিতেই কি এমন কাজ করে? সারাদিন শুয়ে বসেই থাকে। আজ না হয় একটু কাজ করলো। নিয়ে আসিস ওদের, তেজু সব করে খাওয়াবে। অসহায় চোখে তাকে তেজু। চোখ ভিজে আসে মাছগুলোর দিকে তাকাতে। আজ আর তার কলেজে যাওয়া হবে না। এখন যদি কিছু বলে দেখা যাবে বড়মা একেবারেই কলেজে যেতে দেবে না, কারণ এবার বড়মার ছেলের আবদার। অন্যদিকে তেজুর অবস্থা দেখে রিহানের ঠোঁটের কোণে ঝুলছে হালকা হাসি। মনের ভেতর শান্তি, যেন এক বড় যুদ্ধ জিতে গেছে। কাল সারা রাত না ঘুমিয়ে ভেবেছে কিভাবে তেজকে আটকানো যায়। সে খুব ভালো করে জানে তেজ আজ কলেজে যাবে। কাল রাতে তেজের চোখ দেখে স্পষ্ট বুঝেছে তার নিষেধ মানবে না। আর রিহান ভালো করে জানে বাঘিনীকে কিভাবে বাগে আনতে হয়। এবার সারাদিন কিচেনে বসে ক্লাস করুক। রিহান সিটি বাজাতে বাজাতে উপরে উঠে যায়। কণ্ঠে সিটির শব্দে যেন বিদ্রুপ লুকানো। সমাবেশ শুরু হবে সকাল 10টায়, কিন্তু তার হাতে আরও অনেক কাজ আছে। তাই আগে আগে বের হতে হবে। আজ জঙ্গলবাড়ি থেকে 17 জন মেয়ে দিতে হবে। কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে। এর 100 রিহান পাবে। কারো কোনো অধিকার নেই। সাথে একটা রিসার্চ করেছে, যা সে এর আগে একবারও করে এখনও আবার আটকে গেছে। ফর্মুলা হারিয়ে গেছে। মন প্রাণ দিয়ে চেষ্টা করছে, কারণ এটা তৈরি করতে পারলে তার হাতে আসবে প্রচুর টাকা, যা কল্পনার বাইরে। আবার 22 তারিখে আমেরিকা যেতে হবে কিছু জরুরি কাজে, আর সেই দিন তেজের বিয়ে। এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে জানে তেজ কখনো বিয়ে করবে না, সবে অপেক্ষা করবে। তার বেয়াদব বউকে এখনও কেউ চিনতে পারেনি সে ছাড়া। সকাল 8টা। রেহান সিঁড়ি দিয়ে নামছে। পরনে কালো শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো বুট, নীল চোখগুলো চশমায় ঢাকা, চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। পাশে অভ্র, সে পাঞ্জাবি পরেছে। অনেক করে রিহানকে বলেছে পাঞ্জাবি পরতে, সে পরবে না, কারণ একটাই পাঞ্জাবি পরলে নাকি ভালো মানুষ একদম সাধুর মতো লাগে, যা সে হতে চাচ্ছে না। সে খারাপ ঠিক আছে, মোটো ভালো হতে চায় না। বাধ্য হয়ে অভ্র মেনে নেয়। রেহান যাওয়ার আগে একবার কিচেনে তাকায়। তেজু বসে মাছ কাটছে, শরীর কাঁপছে, হয়তো কাঁদছে। পাশে কেউ নেই। ভণ্ড সাধু বাবা, তুমি একটু দাঁড়াও, আমার বউয়ের পিপাসা পেয়েছে, একটু দেখে আসি। অভ্র কটমট চোখে তাকায়। পাঞ্জাবি পরার পর থেকে এই কথাটা বলছে। একটু আগে রুমেও বলেছে ভণ্ড সাধু। বন্ড সাধু হতেও কলেজে লাগে। বেশি কথা না বলে সোজা হাঁটো। 2 দিন পর এটা অন্যের বউ হবে, তাই বউ বলা বন্ধ কর। তেজু পারছে না তোকে এখনই ডিভোর্স দিতে। এই চুক্তির কারণে আটকে গেছে, না হলে অনেক আগেই তোকে ডিভোর্স দিত। রেহানের মুখে ফুটে ওঠে অসহায়ের ছাপ। বুঝতে পারে না এটা বাপ না শত্রু। কিচেনের দিকে তাকিয়ে বের হতে হতে বলে, তোমার বউ আছে, তাই আমার কষ্ট বুঝবে না। যেদিন এই রুহি চৌধুরী আমার হাতে মরবে তখন বুঝবে। তুই মারবি, তাও আবার আমার বউকে? আহারে, দরদ উতলে পড়ছে বউয়ের জন্য। তোমার বউ যে আমার বউকে অত্যাচার করে, এটা দেখো না। এমনিতে আমি না মারলেও মারার মানুষের অভাব নেই। ভুরু কুচকে ফেলে অভ্র। কে মারবে?
রেহান জবাব দেয় না, হাঁটতে হাঁটতে গাড়ি কাছে এসে বসে ড্রাইভিং সিটে বসে। অভ্র বুঝে রিহান পোস্টনটা এড়িয়ে যেতে চাইছে, সে আর জোর করে না। রিহানের পাশে পাশে বসতে বসতে বলে, রিহান, কালকে কি হয়েছে? তোর রুম থেকে এত শব্দ আসছিল কেন? আমি রুমে যাওয়ার সময় শুনছিলাম। রাত তো অনেক হয়েছিল তখন। রিহানের মন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। এতক্ষণ সে এই প্রশ্নটার আশায় ছিল। কালকে রাতে ইচ্ছে করে শব্দ করেছে যখন দেখছে বাবা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে। রিহান গাড়ি স্টার্ট দিতে দিতে ঠোঁট কামড়ে বলে, আমার কোচি 56 বছরের বাবাটা কিছু বোঝে না। বউয়ের অভাবে ঘুমের ঘোরে খাটে লাথি মারি। আজ একটা বউ থাকলে খাটটা আরো অনেক বছর টিকে যেত। তুমি বলো আর কতবার এই এক কোলবালিশের ইজ্জত হরণ করব? বউ থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত। রিহান খুব সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলে, যেন সে খুব করে বোঝাতে চেয়েছে তার বউ প্রয়োজন। একটা ছেলে প্রশ্নে রিহান যে এত বড় রচনা বলে দেবে অভ্র কখনো ভাবতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির সাথে হেলান দেয়। এখন মুখ খোলা মানে নিজের ইজ্জতে দফরফা করা। চুপ থেকে একদিকে রিহানকে দেখে, কত কঠোর আচরণ করে রিহান সবার সাথে, একমাত্র সে ছাড়া। আব্বু, রিহানের আবার ডাকে আতঙ্কিত চোখে তাকাই অভ্র। আবার কেন ডাকছে? এখন উত্তর খুঁজবে নাকি? ভয়ে ভয়ে জবাব দেয়, কি বাপ? আরে এত আতঙ্কিত হচ্ছ কেন? ভয় পেও না, আমি ভালো কথা বলছি, শুনো। আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে, সেখানে যেতে হবে। সরি, আজ তোমার সাথে অফিসে যেতে পারবো না। তোমাকে ড্রপ করে দিব অফিসে, ঠিক 10টায় আমি সমাবেশে চলে যাব। তুমিও অফিস থেকে চলে এসো। কোথায় যাবি? রিহান ড্রাইভ করতে করতে জবাব দেয়, নিজের অফিসে। মনে হয় ম্যানেজারকে ঝম আঙ্কেল ডাকছে, যার কারণে আমার কোম্পানিতে চুরি চামারি শুরু করেছে। তোর মতো বিজনেসম্যান আমি এই জীবনে দুইটা দেখিনি। নিজের দেশে এত বড় নামি দামি কোম্পানির মালিক, যাকে সবাই ভি বলে এক নামে চেনে, অথচ তাকে আজ এই পর্যন্ত কেউ দেখলো না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রিহান হাসে। যাকে দেখার জন্য সবার এত আগ্রহ, তাকে যদি কোনো একদিন দেখে সবাই, তখন কি অবস্থা হবে ভাবলেই হাসি আসে। ভাবছি ফেস রিভিল করে দেব। এই বীর খুব বার বেড়েছে, নিজেকে খুব নামি দামি বিজনেসম্যান ভাবে, অথচ তার উপর যে একজন আছে, সেটা যে তার ভাই, তা সে নিজেও জানে না। অভ্র হাসতে হাসতে খোঁচা মেরে বলে, তার বিজনেসটা সম্পূর্ণ হালাল, কষ্ট করে গড়ে তুলেছে। তোমারটাই কষ্টের ছিটেফোঁটাও নেই। জাস্ট রাস্তায় রাস্তায় অবৈধ টাকা শেয়ার দিয়েছো আর সাফল্য পেয়েছো। বিরক্ত লাগে রিহানের তার সামনে বসে তার নামে খারাপ কথা বলছে। রক্তলাল চোখ তুলে তাকাতে অভ্র জড়িয়ে ধরে, কুল রেহান, কুল। এই ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করতে হয় না, সত্য হজম করার শক্তি থাকতে হয়। আব্বু কি শিখিয়েছে মনে নেই? রিহান জবাব দেয় না। সে সত্যি স্বীকার করতে জানে, তবে কেন যেন বীরের কথা বলে রাগ ওঠে। দ্রুত ড্রাইভ করে অফিসের সামনে এসে নামিয়ে দেয়। ঠিক 10টা বাজে চলে আসিস সমাবেশে। ওকে। 8:30-এ রিহানের গাড়ি এসে থামে একটা হাসপাতালের সামনে। সাইনবোর্ডে ঝলমল করছে আরটি হাসপাতাল। নামটা পড়ে রিহানের মনে ভালো লাগা কাজ করে। আব্বুকে মিথ্যা বলেছে, বিজনেসে কোনো ঝামেলা হয়নি, অফিসে কোনো কাজ নেই, যা কাজ হাসপাতালে। গাড়ির ভিতরে থাকতেই মুখে একটা মাস্ক পরে, নীল চোখের ওপর সবুজ লেন্স, তার উপর চশমা। গাড়ি থেকে বেরিয়ে সোজা ঢুকলো হাসপাতালে। রিহানকে দেখে সবাই সালাম দেয়। মাসে একবার আসে, আবার কখনো মাসে দুবার। আমেরিকা থাকতেও মাসে একবার করে এসেছে, কেউ এটা জানে না। 11 বছর আগে হাসপাতালটি তৈরি করেছে, নাম দিয়েছে টিতে তেজ আর আরতে রিহান। সবাই রিহানকে আরটি হাসপাতালের সিইও হিসাবে চিনে, তবে আজ পর্যন্ত চুল আর চোখ ছাড়া কেউ কিছুই দেখেনি। চোখটাও ফেক দেখেছে, কারণ আসার আগে প্রত্যেকবার চোখে লেন্স দেয়। রেহানের যে কত রূপ আছে তা সে নিজেও জানে না। হাঁটতে হাঁটতে একটা কেবিনে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে হাসপাতালে 3 জন সিনিয়র ডাক্তার উপস্থিত ছিল। রিহানকে দেখে তারা দাঁড়িয়ে সালাম দেয়। রিহান হাতের ইশারায় বসতে বলে, 3 জনেই বসে পড়ে। একে একে বলো কার কি প্রয়োজন। স্যার, আমার 2টা কিডনি, 2টা আইস প্রয়োজন। আমারও সেম। আমার 6টা আইস লাগবে। 3 জনের কথা শেষ করে মাথা নত করে নিল। অ্যামাউন্ট কেমন? প্রচুর স্যার, সব বড় লোক, অতি জরুরি প্রয়োজন। ওকে, 2 দিনের ভিতর পাবে। রোগীর সব রিপোর্ট আমার কাছে পাঠাবে, আমি সব দেখে শুনে 2 দিনের মাঝে দিব। ওকে স্যার।
আর কিছু প্রয়োজন না হলে এখন যেতে পারো। লোকগুলো চলে যায়। তারা চলে যাওয়ার পরে রিহান নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে চলে যায়। কেবিনে ঢুকে এক দৃষ্টিতে কোনায় থাকা আলমারির দিকে তাকায়। সব ঠিক আছে, স্বস্তির নিঃশ্বাস নিয়ে বেরিয়ে আসে। হাতে ঘড়ি দেখে একবার 9:36, সমাবেশে যেতে দেরি হবে। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। পথে শামীমকে কল দেয়। সমাবেশে ঝামেলা হবে আজ, সেটা ভালো করে জানে। কোনো ব্যাপার না, বেয়াদবটাকে যে আশা থেকে আটকাতে পেরেছে সেটাই অনেক। এসব এখন তার বাহাতের খেল। 10:35 শামীম আর রিহান গাড়ি থেকে নেমে কলেজে ঢুকেছে। কলেজটা সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। রিহান সামনে তাকিয়ে দেখে তার ভণ্ড সাধু বাবা রাগী চোখে তাকিয়ে আছে। দেরি হয়েছে বলে বোধহয় রেগে আছে। একবার আশেপাশে চোখ বুলিয়ে ছেলেদের সঙ্গে মেয়ে দেখে রিহান চোখ মুখ কুঁচকে ফেলে। শামীমের কানে কানে বলে, তুই কি মেম্বারদের মহিলা নিয়ে আসতে বলেছিস? যদি বলেও থাকিস তাহলে তারা বুড়ো খালা না এনে এমন কচি কচি মেয়ে নিয়ে এসেছে কেন? বুড়োর কি অভাব পড়েছে? শামীম আমতা আমতা করে বলে, বস, মেম্বার সবাইকে 500 করে দিয়েছে সমাবেশে আসার জন্য। তাদের মাঝে বেশিরভাগ 40 বছরের উপর, সর্বনিম্ন 30 বছরের নিচে এসেছে। কচি কচি যেগুলো দেখছেন এগুলো শুধুমাত্র আপনাকে দেখার জন্য। কলেজে ক্লাস না করে এখানে দাঁড়িয়ে আছে। রিহান রাগে দাঁত ঘষে নেয়। রাগের মাথায় তার মুখ ছুটে যায়, চিবিয়ে চিবিয়ে বলে, আল্লাহর দোয়া একটু পর যে বোম ব্লাস্টগুলো হবে সেই ব্লাস্টগুলো যেন এই বেয়াদবগুলোর কচি কচি আসল জায়গায় হয়। আমাকে দেখার 7 জন্মের জন্য মিটে যাবে। রিহানের এমন কথায় শামীম চমকে ওঠে। শুকনো গলায় ঢোক গিলে মনে মনে বলে, বস বলেছে মানে এখানে বোম ব্লাস্ট হবে। নিশ্চয়ই এখানে বোম ফিট করা হয়েছে। কিন্তু সব জানার পরে ও বস কেন আসলো? এখানে তো কলেজের অনেক মেয়ে, তারাও তো আহত হতে পারে। অবশ্য বস নিজের কথা ছাড়া কারো কথা ভাবেন? শামীমের কৌতূহল দেখে রিহান নিচে থেকে বলে, ডোন্ট ওয়ারি, তুই কিংবা আমার বুড়ো বাপ কেউ মরবি না। ওদের ফিট করা বোম ব্লাস্ট হবে না, হবে তো আমারটা। শামীম বিস্ময় নিয়ে তাকায়। তার মানে বস নিজে এখানে বোম ফিট করেছে। রিহান জহুরি চোখে চারপাশে তাকায়। দূরের এক বিল্ডিংয়ের উপর একটা বডিগার্ড দাঁড়িয়ে আছে, হাতে গান। আশেপাশে আরও অনেক বিল্ডিংয়ে এরকম গার্ড আছে, যেগুলো সব রিহানের গার্ড। খুব সতর্কতার সাথে আজ সমাবেশে এসেছে। এখানে সাধারণ জনগণের মাঝে রূপ পাল্টে কিছু 2 টাকার মাফিয়া বসে আছে। স্টেজের নিচে বোম ফিট করা হয়েছে সেটা জানার পর রিহান সতর্কতাভাবে বোম স্পোর্ট টিমকে খবর দিয়ে স্টেজের নিচে ঢুকিয়ে দেয়। এই 2 টাকার মাফিয়াগুলোকে ধরার জন্য নিজের মতো করে জায়গায় জায়গায় বোম ফিট করেছে। এদের অবস্থা যে কেমন হবে একমাত্র সে ছাড়া কেউ জানে না। রিহান হেঁটে স্টেজে উঠে যায়। অভ্রর পাশে বসতেই গম্ভীর স্বরে বলে ওঠে, তোর আসার কথা 10টায়, এখন 10:40, দেরি হলো কেন? রিহান বাবার দিকে তাকায়। মুহূর্তে জোড়া ভুরু কুঁচকে যায়। কথা বলছে তার সাথে, তাহলে সামনে তাকিয়ে আছে কেন? সে নিজেও সামনে তাকায়। প্রথম সারিতে মেম্বার যে মহিলাগুলো নিয়ে এসেছে তাদের বসিয়েছে। রিহান সেই দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, ছি আব্বু, ঘরে কচি বউ রেখে এখানে এমন বুড়োগুলোর দিকে তাকাতে লজ্জা করছে না? অভ্র এবার রেগে যায় না, খুব বুঝেছে এই ছেলেকে তার মতো করে জবাব দিতে হবে। ফিস ফিস করে বলে, না, লজ্জা লাগছে না। ভাবছি এখন থেকে বুড়ি এটাকে তোর মা বানাবো। কেমন হবে বলতো? রিহান মোবাইল দেখতে দেখতে বলে, ঝাক্কাস হবে। রেকর্ড করে রাখলাম বাপ ছেলের এই মিষ্টি কথাগুলো, একদিন কাজে আসবে। অভ্র ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। ছেলেকে জব্দ করতে গিয়ে নিজেই ফেসে গেল নাকি? তাড়াতাড়ি ডিলিট কর রিহান। করব না। মুখ বাঁকিয়ে বলে রিহান। অভ্র কপালে ঘাম মুছতে মুছতে হালকা বিরক্তি নিয়ে বলে, ওকে ফাইন, তোকে বিধবা আমি খুব শীঘ্রই করছি। বিয়ে 22 তারিখে না দিয়ে 7 তারিখে দেব। তেজুর জন্মদিনের পরের দিন কেমন হবে বলতো? রেহান ভোতা মুখে তাকায় কিছুক্ষণ, তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, প্রবলেম নেই, জন্মদিনের পরের দিন হলেও হবে, কিন্তু ভিডিও ডিলিট হবে না। অভ্র সন্দেহের চোখে তাকাই। রাগ করলো না কেন? জন্মদিনের সাথে বিয়ের কি সম্পর্ক তাও কিছু বলে না। ওকে, আমিও দেখছি। রিহান মনে মনে ভাবে, বিয়ে যখন হোক, জন্মদিনের পরে হলেই হলো। আমি আগে যাচ্ছি, তারপর তুই যাস। অভ্র হাসি মুখে কথাটা বলে উঠে যায়। রিহান বাঁকা চোখে তাকিয়ে থাকে তার দিকে। হাস্যোজ্জ্বল মুখ, সোজাকরণ, আত্মবিশ্বাসী ভঙ্গি, তবুও রিহানের চোখে আজ অন্য কিছু।
মুহূর্তে চঞ্চল চোখ উদাস হয়ে যায়, ভাবতে থাকে সে কিভাবে এই মানুষটার মৃত্যু দেখবে নিজ চোখে। অব্র স্টেজে দাঁড়িয়ে একের পর এক ভাষণ দিচ্ছে, প্রতিটি শব্দে আত্মবিশ্বাস। আলো, ব্যানার, করতালি শব্দে মুখ ভাসছে। রিহান নিরাশ চোখে তাকিয়ে আছে, তার মাঝেই হঠাৎ ঠুসঠাস, চারিদিকে কেঁপে ওঠে বোমার শব্দে। অভ্র কথা থামিয়ে অবাক চোখে চারিদিকে তাকায়। চারপাশে আতঙ্ক, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু একমাত্র 4 জন ব্যক্তি ছাড়া যাদের মুখে ভয় নেই, তারা আতঙ্কিত না হয়ে চারিদিকে তাকাচ্ছে, হিসেব করছে স্টেজে কখন বিস্ফোরণ হবে। এই বিশৃঙ্খলার মাঝে রিহান স্থির, হাসি খুশি ভঙ্গিতে স্টেজে বসে আছে, যেন কিছুই ঘটেনি, অপেক্ষা করছে কখন জায়গা খালি হবে আর সেই চাঁদ মুখগুলো দেখতে পাবে। ইতিমধ্যে সন্দেহভাজন 12 জনকে গান পয়েন্ট নিয়ে নিয়েছে গার্ড। ড্রোন ঘুরছে আকাশে, চারপাশ স্ক্যান করছে। রিহান একবার সামনে তাকাতে চোখ আটকে যায়, দূরে স্পষ্ট দেখতে পাই তেজু আর রোদকে। মুহূর্তেই বুক কেঁপে ওঠে, তার বেয়াদব্য এখানে কিভাবে এলো, সাথে আবার রোদও। রাগে মেজাজ সপ্তম আকাশে উঠে যায়, সোজা স্টেজ থেকে নেমে যায়। মনে হচ্ছে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে এই বেয়াদবের জন্য। তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে আসে, চারপাশে মানুষ ছোটাছুটি করছে, কখন এই তাল পাতার সেপাই পায়ের তলায় চলে যায় নিজেও জানে না। অন্যদিকে তেজু আর রোদ বিস্ময় নিয়ে চারিদিকে তাকিয়ে আছে, নড়ে ভয়ে নড়ার শক্তি পাচ্ছে না, মানুষের ধাক্কা খাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু তারা স্থির, মস্তিষ্ক যেন সচল হয়ে গেছে। একটু আগে কলেজে একটা ক্লাস শেষ করে বেরিয়েছে, কারণ রোদ এসেছে, ভর্তি হয়েছে কলেজে, ঘুরবার আবদার করেছে। বাসা থেকে অনেক কষ্টে বের হয়েছে তেজু, ছোট মাছ অনেক কেটেছে তার মাঝে, কিন্তু বীর ভাই আসতেই আর কাটতে হয়নি। সব কথা বলার পর রেস্টুরেন্ট থেকে ছোট মাছ রান্না করে নিয়ে এসেছে, সাথে ভাজাও। বড় মার কোমর ব্যথা, তেজু বলেছিল তার কাজ শেষ। বড় মা বিশ্বাস না করলেও রান্না দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তাও যে গন্ডগোল আছে জানতো, কিন্তু করেছে বলেছে তাই কিছু বলতে পারেনি। তেজুর তাতে কিছু যায় আসে না, রান্না হয়েছে এটাই প্রমাণ। তার মাঝে রোদ আবদার করেছিল সে ঘুরবে, কলেজে ভর্তি হবে এখানেই। রোদের জেদের মুখে বড়মা কিছু বলতে পারেনি। বীর ভাই ভর্তি করিয়ে দিয়ে একটু আগে কলেজ থেকে গেছে। রোদ ও তেজু একটা ক্লাস শেষ করে বের হয়েছে। রোদের আবদার রাখতে নিজেও তেমন কিছু চিনে না, তাই আগ্রহ নিয়ে বের হয়েছে। এসে দেখে চারিদিকে বিশৃঙ্খলা, মানুষ ছুটছে, বোমার শব্দ কানে বাজছে। রিহান এগিয়ে আসে, ওকে দেখে সেখান থেকে মানুষ হালকা হয়, ধাক্কাধাক্কি চলে যায়। হঠাৎ নিজের পাশ থেকে মানুষ কমে যেতে দেখে অবাক হয় রোদ, তেজু। তোরা এখানে কি করছিস? পরিচিত এক গম্ভীর স্বর, দুজন একসাথে পিছন ফিরে তাকায়। তেজু ভুরুকুচকে পেছন ফিরে রিহানের দিকে তাকায়, এক দৃষ্টিতে মুখ সাদা হয়ে গেছে। হেই সরুন। রিহানকে এক ধাক্কা দেয়। রিহান তাল সামলাতে না পেরে তেজুকে জোরে টেনে ফেলে মাটিতে। তেজু ভয়ে চোখ বড় করে তাকায়, মুখের সামনে রিহান। রিহান গলা উঁচিয়ে পেছনে তাকিয়ে দেখে একজনের হাতে বন্দুক, তার দিকে তাক করা ছিল। তার পিছনে আর 3 জন দাঁড়িয়ে, সেম পোশাকে চিনতে অসুবিধা হয় না। 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছে, আর যদি তেজ তাকে ধাক্কা না দিতেও কিছু একটা হতো। রিহান চোখে ইশারে সংকেত দেয় কাটতে। পরক্ষণে লোকটার বুকে 6-7টা গুলি ঢুকে যায় একসাথে। এর মধ্যে আরেকটা ছোট বিস্ফোরণ হয়, তবে এবারটা কোনো আহামরি কিছু না, শুধু চারিদিকে ধোঁয়া। রিহান বুঝে ফেলে এটা তার সেট করা বোমা নয়। তেজুকে ধরে টেনে তুলে চারিদিকে স্ক্যান করে, সামনে পড়ে আছে একজনের লাশ, আশেপাশে ছোটাছুটি করা ছাত্রছাত্রী। মাঠের মাঝখানে 3টা কাপড় পরে আছে, যা একটু আগে এই 3 জনের পরনে ছিল। রিহান ঠোঁট টিপে হেসে মনে মনে বলে, প্ল্যান ভালো করেছে নির্লজ্জ মাফিয়া, সবার সামনে কাপড় চেঞ্জ করে চলে গেল। কানে হালকা শব্দ আসে। রিহান রেডিওর মতো ছোট্ট ব্লুটুথে কথা বলে দূরে কাটতে সতর্ক করে দেয়, ড্রোনগুলোকে নিয়ন্ত্রণে রাখতে বলে। হঠাৎ মনে পড়ে কিছু, সে সামনে তাকায়, দেখে স্টেজে অভ্র দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকে স্থির। ছাড়ুন। তেজু হাত ছাকি মেরে নিজেকে সরিয়ে নেয়। রিহান রক্তলাল চোখে তাকায়, সব দোষ গিয়ে পড়ে তেজু ঘাড়ে। এই বেয়াদব এখানে না এলে এমন কিছু হতো না, সব ঠিকঠাক চলতো। মানুষদের ধাক্কা খেতে বাঁচতে গিয়ে এই বেয়াদবের জন্য পুরো প্ল্যান ফ্লপ। কলেজে আসতে নিষেধ করেছি, তাও কেন এসেছিস? চিবিয়ে চিবিয়ে বলে রিহান রাগে থাপ্পড় মারার জন্য হাত তোলে, পর মুহূর্তে নামিয়ে ফেলে। তেজু জবাব দেয় না, চুপ করে থাকে। মনের স্তরে খাতিরে বাঁচার নয়তো কোনো ইচ্ছেই ছিল না, এখন আবার নিজে রাগ দেখাচ্ছে। জবাব দিচ্ছিস না কেন? সাহস কিভাবে হলো আমার কাজ রেখে কলেজে আসার? আপনার কাজ করে এসেছি।
ছোট্ট করে উত্তর দেয় তেজু। রিহান কপাল গুটিয়ে তাকাই, এত তাড়াতাড়ি 4 কেজি মাছ কেটে ফেলো, মিথ্যা বলছে না তো? মন স্থির করে বাসে গিয়ে যাচাই করবে, যদি সত্যি করে থাকে এখন কিছু বলা ঠিক হবে না। কেমন আছেন মিস্টার রিহান তালুকদার? আপনজনে প্রিয় মানুষটার কণ্ঠে ঘুরে তাকাই রোদ। অরণ্য এসেছে। রোদও তাকাই, হাসে, মনে মনে বলে, বড় কপাল, বাবার জামাই দুজনেরই নাম অরণ্য। রোদ চোখ টিপ দেয়, অরণ্য চোখ রাঙিয়ে তাকায়। রিহান গম্ভীর স্বরে বলে, ভালো, দুর্ঘটনা না ঘটতে ঘটতে এসে হাজির। অরণ্য মনে মনে বলে, দুর্ঘটনার খবর শুনে নয়, নিজের জানটাকে দেখতে এসেছি। তেজু, রোদ মামুনি, তোমরা এখানে কেন? ক্লাস নেই? বরাবর কণ্ঠ শুনে দুজন গুটিসুটি মেরে দাঁড়ায়। রোদ একবার তেজুর দিকে তাকিয়ে বলে, আসলে বড় আব্বু, আমি আজকে ভর্তি হয়েছি তাই একটু কলেজটা ঘুরে দেখছিলাম। ও, বাসায় চলো। রিহান, গাড়ি নিয়ে আয়। অপর কথায় রিহান খুশি হতে চাইলেও পারে না। যদি আস্তে না আসতো তাহলে সে নিজে স্টেজে দাঁড়িয়ে সব জায়গায় নজর রাখতে পারত, কিন্তু এই বেয়াদব মেয়ে সব কমপ্লিট করে দিয়েছে। রিহান গাড়ি এসে থামাতেই অপ্র চালাকি করে নিজে রিহানের সাথে সামনে বসে, পিছনের সিটে তেজু আর রোদ। রিহান নিচু গলায় হিস হিস করে বলে, ফাক্কা আমার সতীন। আগে শুনেছি মেয়েদের সতীন থাকে, এখন দেখি ছেলেদেরও থাকে। প্রমাণস্বরূপ তুমি। কি ভাগ্য আমার। অপ্র কোনো জবাব দেয় না, মুখে হালকা হাসি। মনে মনে ভাবে, আজ এখানে গন্ডগোল হবে সেসব কি রিহান আগে জানতো? ও এত ঠান্ডা কিভাবে? নিজে দেখেছে তাদের 4 জনই আন্ডারগ্রাউন্ডের লোক, পোশাকে বোঝা যায়। তার মাঝে একজন তো গুলিতে মারা গেছে। রিহান যদি না জানতো তাহলে ওর দিকে গুলি ছুটতেই লোকটার উপর গুলির বর্ষণ হলো কিভাবে? বুঝে যায় রিহান সব জানে। সময় মতো সব জিজ্ঞেস করবে। রিহান মিররে স্পষ্ট দেখতে পায় তার তেজকে। রোদ আর তেজ দুজনেই মোবাইলে চ্যাট করছে। রোদের ব্যাপার বুঝলেও তেজেরটা বুঝতে পারে না কার সাথে চ্যাট করছে। তেজ মোবাইল কানে তোলে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আর রোদ বাড়ি চলে যাচ্ছি বড় আপুর সাথে। আপনার আর কলেজ আসতে হবে না। ফোনের অপর পাশে বীর ভাই যেন বজ্র হতো। মানে কি, বড় অপু তো সমাবেশে থাকার কথা, তাহলে ওরা একসাথে কিভাবে? কিছু কি হয়েছে? অস্থির গলায় জিজ্ঞেস করে। তেজু রানী, তুই ঠিক আছিস? বড় আব্বু তো সমাবেশে থাকার কথা, কিছু কি হয়েছে? রোদ কেমন আছে? তেজু হাসে, একবার রোদের দিকে তাকায়। রোদ ব্যস্ত প্রেমিকের সাথে চ্যাটে। তেজু ধীর গলায় বলে, রোদ ঠিক আছে, সব ঠিক আছে, বাসায় গিয়ে বলবো, এখন গাড়িতে আছি, বাই। কল কেটে দিতে যাই, তখনই আবার শোনা যায় বীর ভাইয়ের অস্থির কণ্ঠ। তুই ঠিক আছিস তেজু রানী? সবার কথা বললি, নিজেরটা বললি না কেন? আমিও ঠিক আছি ভাইয়া। কল কেটে দীর্ঘশ্বাস ফেলে তেজু। রোদ চ্যাট থামিয়ে এক দৃষ্টিতে তেজুর মুখের দিকে তাকায়। সে ভাইয়ের অস্থির গলা শুনেছে, মনে মনে ভাবে, কি আছে এই মেয়ের মুখে যার জন্য তার ভাই এত উন্মাদ? একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের বোনের আগে প্রিয় মানুষটার খোঁজ নেয়। দোয়া করি তেজু আপু যেন আমার বীর ভাইয়ের রানী হয়। ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। রিহান দাঁতে দাঁত চেপে বসে আছে। এতক্ষণ এই নাটক সহ্য করেছে, কিন্তু আর পারছে না। ইচ্ছে করছে এই পরকীয়ার রানীকে এখনই ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিতে। স্বামী থাকতে কিভাবে হাসি মুখে অন্য পুরুষের সাথে কথা বলে। অব্র সব শুনেছে, সে জানে বীর তেজুকে ভালোবাসে, কিন্তু রিহান কিংবা এই পরিবারের ছেলে কখনো তেজুর কাছে যেতে দেবে না। বীর নিষ্পাপ নয়, কালো জগতের সাথে জড়িয়ে আছে। সব মেনে নেওয়া গেলেও এই অতিরিক্ত ভালোবাসা তেজুর জন্য বিষের মতো। এই ভালোবাসা কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে। গাড়ি বাড়ির সামনে থামলে সবাই যে যার মতো নেমে যায়। রিহান নিজের রুমে গিয়ে একটা ছোট্ট শিশি বের করে, সিরিঞ্জে ওষুধ টেনে নেয়, নিজের বাম হাতে পুশ করে দেয় ওষুধটুকু। রুম জুড়ে পায়চারি শুরু করে। মন চলছে আগুনের মতো, চুল টেনে ধরে, ধীরে ধীরে শান্ত হয়। সবার সামনে স্বাভাবিক থাকলেও সে স্বাভাবিক থাকতে পারছে না। এই বেয়াদব ঠিক নিজের জেদ বজায় রেখে কলেজে গিয়েছে। এত সুন্দর প্ল্যান শেষ। আজকে রাতে 18তে পড়বে জন্মদিন, যার কারণে চায় না গায়ে হাত তুলতে। নিজেকে সামলে কলম আর খাতা নিয়ে বসে পড়ে স্টাডি টেবিলে। লিখতে থাকে প্রতি বছরের মতো ছোট একটা চিঠি, সেই পুরনো নোট, যার প্রতিটি লাইন মুখস্থ। লেখা শেষ হতেই কাগজটা ডয়ারে ঢুকিয়ে রাখে। আজ আর কোনো লুকোচুরি নয়, সামনাসামনি হিসাব হবে তেজের সাথে।
এই সময় মোবাইলে একটা মেসেজ আসে। ওপেন করে দেখে সে তেজ রোদ পাশাপাশি দাঁড়িয়ে কলেজে কথা বলার সময়ের একটা ছবির নিচে লেখা, মালটা সেই নাকি রে, কি সুন্দর তোকে বাঁচিয়ে দিল। বাট কতদিন, তুই তো মরবি, তাও আমাদের হাতে, সাথে এই মালটারও মারব। নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, না হলে এত রিস্ক নিয়ে তোকে বাঁচাতো না। রিহান মেসেজটা পড়ে ঠোঁট বাঁকিয়ে হাসে, মনে মনে বলে, একবার সামনে পেলে বেয়াদবগুলোকে মাল বলার শাস্তি হিসেবে এদের বইয়ের সম্পদ তছনছ করবে। নাম্বার ট্রেস করে লাভ নেই, ভালোই জানে এতক্ষণে সিমটা কোনো নর্দমাই ফেলে দিয়েছে। শামীমকে ফোন দেয়। শামীম, 5 মিনিটের মধ্যে বাড়িতে গার্ড নিয়ে আয়। বাড়িতে 5 জন থাকবে, পরিচয় দিতে বলবি আমার বন্ধু বলে। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় রেহান। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। পরনে টাওয়াল, আলমারির সামনে গিয়ে কালো ট্রাউজার আর কালো টি শার্ট বের করে পরে। চুল মুছতে গিয়ে মনে পড়ে আজ বউটা থাকলে এত কষ্ট করতে হতো না। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে নিচে নামে। বাসার সবাই খাবার টেবিলে বসে আছে। বীরও আছে, লাঞ্চের জন্য এসেছে। তেজরানির কাছ থেকে জানবে ভেবেছিল কলেজে কি হয়েছে সেটা। প্রয়োজন পড়েনি, সব মোবাইলে দেখে নিয়েছে। এটা নিয়ে টেবিলে আলোচনা চলছে। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।